দিনটা শুরু করেছিলাম সকাল 8টা 5-এ রানাঘাট লোকাল দিয়ে। আসলে আজকে ট্রেন কিন্তু মারাত্মক লেট ছিল, তাই ট্রেনের প্রায় উঠতে উঠতে 10 মিনিট লেট হয়ে গেল। আসলে রোববার বলে হয়তো ট্রেনের ড্রাইভাররা ছুটিতে ছিল। এরপর আমরা পৌঁছে গেলাম 2 ঘন্টার জার্নি করে শিয়ালদা থেকে রানাঘাটে। রানাঘাটে আবার তেমন ভিড় নেই, কারণ মাঝেই অনেক প্যাসেঞ্জার নেমে গেছিলো। সেখান থেকে প্রায় 2টো ব্রিজ ক্রস করে আইডাব্লিউ গেট দিয়ে আমাদের পৌঁছতে হচ্ছিল রানাঘাটের যে খোলা যেখানে অটো যায় সেখানে। অনেকে কিন্তু ব্রিজ দিয়ে যায়, ব্রিজ দিয়ে নেমে গেলে কিন্তু অনেকটা হাঁটতে হয়, কিন্তু আমি সোজা লাইন বরাবর স্টেশন থেকে নেমে ডান দিকে হেঁটে ক্রস করলাম। সেখান থেকে ধরলাম খোলার অটো করে আমরা প্রায় 8 কিলোমিটার দূরে যেতে থাকলাম শিব মন্দিরের দিকে। আসলে গ্রামের রাস্তায় অনেক দিন পরে যাচ্ছি, প্রায় 1-2 সপ্তাহ পর, তাই গ্রামের রাস্তার একটু ভালো করে ভিডিও করে নিচ্ছিলাম। এবার আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম মন্দিরের সামনে। মন্দির তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম এই গান্নাতলা শিব মন্দিরে। তোমাদের এবার আমি সবাইকে দেখাবো যে মন্দিরটা ঠিক কতটা বিখ্যাত, আর মন্দিরের ভেতর কী কী আছে, আর মন্দিরের আরও যা ইতিহাস সেই সম্বন্ধে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবো। আসলে মন্দিরটা ঠিক এতটা সুন্দর আর এতটা উঁচু, যেটা বললে তোমরা বুঝবে না যতক্ষণ না নিজের চোখের সামনাসামনি দেখছো। মন্দিরে ঢোকার আগে বাঁ দিকে ঠিক নন্দী ভৃঙ্গি শিব ঠাকুর সমেত বসে আছে, মানে তারা যেন শিব ঠাকুরের দিকে তাকিয়েই অপেক্ষা করছে। আস্তে আস্তে মন্দিরের দিকে আমরা সিঁড়ি দিয়ে ঢুকলাম। আসলে ঢুকতেই সামনে চোখে পড়লো 108টা শিবলিঙ্গ। 108টা শিবলিঙ্গ কিন্তু আমি এখন অবধি অনেক মন্দিরে গেছি দেখিনি, কিন্তু এখানে দেখে বেশ ভালো লাগলো। ঢুকতেই বাঁদিকে মানে একদম ফ্রন্টে 108টা শিবলিঙ্গ আছে। এছাড়াও মন্দিরের চারপাশে ওম নমঃ শিবায়, শিবের যে আসল মন্ত্র সেগুলো লেখা আছে। আর প্লাস এর জানলার যে শেপগুলো সেগুলো কিন্তু একদম উল্টো ত্রিশূলের মতো। এখানে যে জল আর যে তোমরা মাটিগুলো দেখছো, এগুলো শিবের বিভিন্ন ধামের হচ্ছে মাটি আর জল। মানে যদি কেউ এখান থেকে কিনতে চায় বা নিয়ে যেতে চায়, তাহলে মন্দিরের পারমিশন নিয়ে অবশ্যই সে অল্প একটুখানি নিতে পারে। এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন রকম প্ল্যানিং চলছে যে এই জলগুলোকে একটা মেমোরি হিসেবে রাখা হবে, মানে কাঁচ দিয়ে শেড করে ঘিরে রাখা হবে। এখানে মন্দিরে দেখছো চারপাশে চৈতন্যদেব, এছাড়াও মা কালী বা বজরংবলী বিভিন্ন ঠাকুরের ছবি রয়েছে। এই ছবিগুলো দেখেই বেশ মানে সুন্দর লাগছে, মন্দিরের অ্যাটমসফিয়ারটা বোঝা যাচ্ছে। মন্দিরে শিব ঠাকুরের সাথে সাথে আশেপাশে বিভিন্ন নরসিংহদেব বা আদার্স ঠাকুরদেরও ছবি ছিল। এবার আমি তোমাদের দেখাই শিব ঠাকুর মন্দিরের মধ্যে ঠিক কীরকম দেখতে। আমি মন্দিরের কিন্তু সামনে দিয়ে একদম ভিডিওটা তুলেছিলাম, ভিডিওটা জুম ইন জুম আউট হিসেবেই তুলেছিলাম। তো এখান দিয়ে দেখো তোমরা, একদম খুব সুন্দর লাগছে, মানে মন্দিরের হচ্ছে এই শেপ, আর তার মধ্যে পিছনে রয়েছে মহাদেবের মানে ছবি, আর সামনে রয়েছে মহাদেবের আসল মূর্তি। দুপাশে রয়েছে দুটো মানে প্রণামী বক্স। যারা ভক্তরা আসছে তারা কিছু কিছু করে এখানে ঠাকুরের নামে প্রণামী দিয়ে যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে নেমে গেলাম মন্দিরের নিচের দিকে, কারণ মন্দিরের যিনি স্বপ্নাদেশ পেয়ে মন্দিরটা তৈরি করেছেন তিনি আমাদের নিয়ে গেলেন।
সেখানে ঢুকতেই সামনে মহাদেবের একটি ছবি আছে, খুবই সুন্দর এটা। এবং তার নিচে যে সিঁড়িটা গেছে, সিঁড়ির সামনে দিয়ে আমরা দেখতে পেলাম একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা যিনি স্বপ্নে আদেশ পেয়েছিলেন তিনিই বানিয়েছেন। এই লাল দাগগুলো যে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বর্ষাকালে শিবলিঙ্গ জলের তলায় থাকে, মানে এতটা প্রায় জল উঠে যায়, বা হয়তো শিব ঠাকুর নিজেই তারই ব্যবস্থা করে দেয়। তোমরা কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখে দিও এই শিবলিঙ্গ এবং শিব ঠাকুর দর্শনের পর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক এতটাই। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে অবশ্যই সবার সাথে লাইক ও শেয়ার করে দিও।